মানুষের আসল রূপ কখনো চাপা থাকে না। কোনো পরিস্থিতিতে হয়তো মানুষ কখনো নিজেদের গা ঢাকা দিয়ে রাখতে পারে, কিন্তু ওই কুকুরের লেজের মতন মানুষের আসল স্বভাব কিন্তু বেরিয়েই আসে, ঠিকরে বেরিয়ে আসে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো গতকালকে একটা ভিডিও দেখি। একটা ভিডিও দেখার পরে জানতে পারি একজনের সম্পর্কে কিছু কথা। এবার যার সম্পর্কে কথা জানতে পারি তাকে নিয়ে তো আমি কথা বলি না, কিন্তু কিছুদিন আগে একটা বিষয় নিয়ে তার সম্পর্কে আমি দুটো কথা বলেছিলাম। সেটাকে দেখো, এইভাবে বললে তোমরা তো আর বুঝতে পারবে না। তোমাদের মনে আছে যে কিছুদিন আগে যেখানে কিনা আমার আর রিমের মধ্যে এই একটা একটা সম্পর্কের সূত্রপাত হয়েছে, সেটা আন্ডারস্ট্যান্ডিং বলো, সেটা নিজেদের ভুল বোঝাবুঝি বলো, যাই বলো না কেন, যে সূত্রপাত হয়েছিল যেই ভিডিওটাকে কেন্দ্র করে, যে আমার মতনই আরো একজন এই ইনফার্টিলিটিতে ভুগছে একজন মহিলা, আমার নামেই নাম, তো তার কান্নাকাটি দেখে, হেনা তেনা এই সমস্ত দেখে আমরা প্রায় প্রত্যেকেই একটা প্রতিবাদ জানিয়েছিলাম। তো এবার গতকালকে এই রিমেরই হঠাৎ করে একটা ভিডিও আমার চোখের সামনে আসে, যে ভুল করলে, তারপরে ওর কথাগুলো শুনে বুঝতে পারলাম যে ওই মহিলা সম্পর্কেই কথাগুলো বলছে। তো ঝুলন্তর ছেলের নাকি কোনো ক্ষতি টতি চেয়েছে, এই রকম নিয়ে একটা ভিডিও করেছে। আমি বললাম কি ব্যাপার, গ্রুপ কলে একটা কথা হয়েছে, সেটা নিয়ে কেন ভিডিও করলো? সেটা নিয়ে ভিডিও করলো কেন? তারপরে ব্যাপারটা বুঝতে পারলাম যে ব্যাপারটা অতীব সেন্সিটিভ জায়গায় পৌঁছে গেছে, তার জন্য ভিডিও হয়েছে। তো এইবার যেহেতু সেই গ্রুপ কলটা নিয়ে, গ্রুপ কলটা রেকর্ড করা হয়েছে, এবং সেই গ্রুপ কলটাকে নিয়ে একটা ভিডিও করা হয়েছে এবং তার লিঙ্ক শেয়ার করা হয়েছে। তো সেই লিঙ্কটাতে গিয়ে আমি যেখানটায় গ্রুপ কল হচ্ছিল সেখানে আমি শুনে জাস্ট স্টান্ট হয়ে গেছি যে কিভাবে এই কথাগুলো বলছে। তো ঝুলন্তর ছেলেকে নিয়ে একটা খুব সাংঘাতিক কথা বলা হয়েছে। তো যেহেতু ওই সময়ে ওর চোখের জল দেখে, এবং আমিও সেম ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি, তার জন্য আমি একটা প্রতিবাদ করেছিলাম যে না, এরকমটা বলাটা উচিত না, কাউকেই বলা উচিত না। তো সেই কারণের জন্যই দুটো কথা বলা, যে আমি যে একটা ভুল করেছিলাম সেটা প্রভোকেশন দ্বারা হয়েছিল আর কি, করে ফেলেছিলাম। তো তার জন্য সেই সময় গিল্টি ফিল করেছিলাম, সেই সময় ক্ষমাও চেয়েছিলাম, ভগবানের কাছেও ক্ষমা চেয়েছি, যার সন্তানের উদ্দেশ্যে বলেছিলাম তার কাছেও ক্ষমা চেয়েছি। তো সেই বিষয়টা এতটাই অতীত হয়ে গেছে যে আর সেটা নিয়ে এতবার আমি গিল্টি ফিল করে এতবার ভিডিওতে বলেছি, আমার মনে হয় ভগবানও হয়তো কোনো না কোনো জায়গা থেকে এইটুকু হলেও আমাকে ক্ষমা করে দিয়েছেন। তো ওই একটা ভুলই আমি করেছিলাম, আর কোনো সময় এরকম নোংরা কথা আমার মুখ থেকে, খারাপ কথা বের হয়নি, আর বের হবেও না। কিন্তু এত দেখো, তখন আমরা বুঝতেই পারতাম না যে কিভাবে কি করছি, হঠাৎ করে একটা সমুদ্রের মতন জগতে এসে আমরা পড়েছি, তাই তখন বুঝতে পারতাম না যে কি থেকে কি বলে ফেলছি, এটা আমার বলা উচিত না, উচিত অনুচিত জ্ঞানটা না ছিল না তখন। তো তার জন্য ওই সময়টা ওরকম হয়ে গিয়েছিল, সবার দ্বারা হয়েছিল, যার সন্তান আছে তার দ্বারাও হয়েছে, আর আমার তো হয়েইছে, আমার দ্বারা তো হয়েইছে। কিন্তু এখন এই যে ধীরে ধীরে আমরা নিজেদেরকে ফিল্টার করতে 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 এই সময় এসেও যদি আমরা একে অপরকে, যার হচ্ছে না তাকে যদি ব্লকেজ বলি, হ্যাঁ, তাকে উল্টোপাল্টা বাজে এই সমস্ত ভাষায় আক্রমণ করি, সেটাও যেমন কাম্য নয়, সেটাও যেমন গ্রহণযোগ্য নয়। ঠিক তেমনি যাকে বলা হচ্ছে সে আধা ঘন্টা ধরে চোখের জলে ভাসিয়ে নিজেকে সবাইকে একটা কষ্ট দিয়ে সমব্যথী করে তুললো, তারপরে গিয়ে যদি এরকম একটা অভিশাপ, খিস্তি খামারি মেরেছে সেই ব্যাপারটা আলাদা। খিস্তি খামারি ওই প্রাইভেট মানে পার্সোনালিও আমরা বলতে পারি, একজন আরেকজনকে খিস্তি খামারি মারতেই পারি, ঠিক আছে, কিন্তু ওইভাবে গ্রুপ কলে ওরকম একটা কথা মুখ থেকে বের করার পরে তারপরে যেইভাবে খিস্তি খামারি মারা, তাতে করে মানে দুজনের কারোর মধ্যেই কোনো তফাৎ থাকলো না। মানে যে যে একজনকে বলছে ব্লকেজ বালি, হ্যানা তেনা চর মেরে ব্লকেজ খুলে দেবো, আর সে আবার উল্টে তাকে বলছে যে তুই এরকম দেখবি সেরকম দেখবি, আমি মুখে আনতে চাচ্ছি না বিষয়টা।
তো দুজনের কারোর মধ্যেই ফারাক থাকলো না, পার্থক্য থাকলো না। কেউই আসলে ওই সন্তান শব্দটা ওটার মর্মটাই বুঝলো না, দুজনের কেউ বোঝেনি। ঠিক আছে, দুজনের কেউ বোঝেনি। তো কারোর একজনের জন্য, এই ধরনের মানুষের জন্য প্রতিবাদ করাটা, প্রতিবাদ শব্দটাকে লজ্জা দেওয়া উচিত না। কারোর মানে বলে না ব্যাকগ্রাউন্ড, কারোর স্বভাব পুরোপুরি না জেনে তার জন্য প্রতিবাদ করা বা তাকে সাহায্য করা, এটা করাটা উচিত না। যেই গালাগালিগুলো শুনলাম, অসাধারণ গালাগালি। যাই হোক, এইটুকুই বলা যে প্রতিবাদের একেবারে ধাজিয়া উড়িয়ে দিয়েছে। এক্ষেত্রে তো বলবো যে সঞ্জয় তাহলে ঠিক ছিল, বলেছিল ঠিকই আছে, বেশ হয়েছে, তাহলে ওই ঠিক ছিল এখন যা দেখছি। এই তো গেল একটা সেন্সিটিভ কথা। এরপরে জটনি পিছে নেই হটনি, তো একদিন মেরা হি হোনা, ও আরে বাবা, বৌদি বেরিয়ে এসেছে। দেখো, আমি তোমাদেরকে কি বলেছিলাম, যে বৌদি যেখানটায় থাকছে, হ্যাঁ, ওয়েল ডেকোরেটেড একদম রুম, বেডরুম, ওটা বেডরুম, তো সেই রুমের নিশ্চয়ই ছাদ আছে। তো বৌদি ছাদে এসে একটুখানি ভিডিও করো। বৌদি একেবারে নেচে নুচে কায়দা করে একদম দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, বৌদি হ্যাপি হয়েছে, হ্যাপি সুন্দর লাগছে, কি সুন্দর। 40 বছর বয়সে নিজেকে স্লিম অ্যান্ড ট্রিম রেখেছে, একেবারে 16 বছর ষোড়শী কন্যা লাগছে বৌদিকে, একদম ষোড়শী কন্যা লাগছে, নো ডাউট, হ্যাপি সুন্দর লাগছে। এইবার থেকে তুমি যোগা এই ছাদেই করবা, একটু দূরে ক্যামেরাটা রাখবা, যাতে করে কোনো সময় তোমার এইখান থেকে বাদ বাকি পোর্শন দেখা না যায়। এমন ভাবে রাখলা সোনামামনি একদম সামনে উকি মারছে, ইউ নো হোয়াট আই মিন, সোনামামনি মানে ওরকম ভাবে যোগা দেখায় না, অন্যদিকে মানুষের নজর চলে যায়। ঠিক আছে, তো এবার থেকে ওই ছাদেই যোগা করবা, একটু দূরে ক্যামেরাটা রাখবা, আশেপাশের ব্যাকগ্রাউন্ড আমরা দেখি। ঢেরস, বৌদি অনেক কিছু দেখিয়ে দিয়েছে, কোথাকার ছাদ, ওই পেছনের দেওয়ালটা ওরকম কেন, কোন জায়গায় বসে ভিডিওটা করেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ টাচ করলো। হ্যাঁ, তাড়াতাড়ি খুঁজে বের কর, তো সিআইডি বাহিনীকে কাজে লাগিয়ে দে, তাড়াতাড়ি বের করতে বল খুঁজে। এর থেকে আর বেশি হিন্টস কি দেবে? ঢেরস যতই বলে বৌদি অসুন্দর অসুন্দর, বৌদি ততই দেওররে পটানোর জন্য বেশি সুন্দর করে সাজ্জা গুজ্জা এসব ভিডিও করে, বুঝতে পারছো? আর আমি যে বলছি একটু ছাদে এসব ভিডিও করে, তো ছাদে এসব ভিডিও করছে। তো যাই হোক, এরকম অ্যাক্টিভ থাকা ভালো। এরকম অ্যাক্টিভ থাকা ভালো। তাই বললাম, বৌদি তোমার এডিটিং কে করছে? হ্যাঁ, তোমার এডিটিং কে করে দিচ্ছে? তোমার এডিটের মাস্টারের তো মুখে ফোড়া হইয়া একেবারে বেকায়দা অবস্থা, বেকায়দা অবস্থা। আমি তোমাদের বলেছিলাম না যে ওটা জট্ঠসা হতেই পারে না, জট্ঠসা ওরকম হয় না। আমি আমার ইহজীবনে বহু লোকের জট্ঠসা হতে দেখেছি। ওরকম জট্ঠসা এইটুকুনি, যে কাঠপিঁপড়া কামড় দিলে, কাঠপিঁপড়া বা বিষ পিঁপড়া যেটাকে বলে, কামড় দিলে পরে যতটুকু ফুলে যায় তার থেকেও কম ফোলে, তার থেকেও ছোট ফোলে যখন জট্ঠসা হয়, ঠোঁটে হয় তো তাই জট্ঠসা বলে। তো ওরকম অত বড় ওই রকম অবস্থা হয় না। তা দেখলে আমার কথা মিলল। তা বেচুর জট্ঠসা হয়নি, হ্যাঁ, বেচুর হয়েছে ফোড়া, মুখের মধ্যে ফোড়া। একটা কথা বলবো, খুব চুলকাচ্ছে মুখ, পাপ পাপ খুচরো পাপ, এরকম বলে কিচ্ছু হয় না। এটা আমরা ছোট থেকে শুনে এসেছি, যে পড়ে ঠরে গেলে, কিছু একটা ছুলে ঠুলে গেলে, ছোট্ট ছোট্ট জিনিস হলে পরে বলতো খুচরো পাপের ফল। ওই সোর্সেই বললাম, এর থেকে আমার অন্য কোনো ডিপ মিনিং, অন্য কোনো মিনিং ছিল না। ঠিক আছে, খুচরো পাপ মুখ থোবড়া ফেরে বেরোচ্ছে। অনেকে বলছে এচু কামড় দিয়েছে বেচুর মুখে। এচু মানে বৌদি নাকি বেচুর মুখে এমন কামড় দিয়েছে যে ফোড়া হয়ে গেছে। তা ওইটা নিয়ে পরে আসছি। তা বৌদি, তোমার বেচুর মুখে তো ফোড়া হয়েছে, মুখ একপাশে বেঁকে গেছে, হ্যাঁ, তা তোমারে এডিট করে দিচ্ছে কেডা? তোমারে এখন কে এডিট করে দিচ্ছে তাহলে? বেচুর ওই ফোড়া নিয়েও তোমার ভিডিও এডিট করে দিচ্ছে? বাহ, কি গুতো, ওরে গুতো, ওই যে মিনার গুতো এইখানটা এসে বের হচ্ছে। কে এডিট করে দিচ্ছে? কে তোমাকে?
যাই হোক, এডিটিং যে এইভাবে ভিডিও এইভাবে এডিট করে পাঠানো যায়, এইভাবে এডিট করে দেওয়া যায় দূরে দূরে থেকে, তা ভাই সত্যি বৌদিকে না দেখলে বুঝতে পারতাম না। আমরা তো জানি একেবারে মোবাইল, যেই মোবাইলে আমি ভিডিওটা শ্যুট করছি সেই মোবাইলটা যে এডিটের মাস্টার, তার হাতে না গেলে ওইভাবে এডিট করতে পারবে না। কিন্তু এখানে দেখছি ওয়্যারলেস কানেকশন, বুঝতে পেরেছো তো যে ফোন হাতে নেওয়া লাগছে না, এডিটের মাস্টারের ফোন হাতে নেওয়া লাগছে না, এমনি এমনি এডিট হয়ে যাচ্ছে। যে যাই হোক, বৌদির কিস্সা এখানে খতম করলাম। এবার আসি বেচুর কিস্সায়। তো যেটা বলছিলাম যে ওটা যে জট্ঠসা নয় সেটা এবার ক্লিয়ার হয়ে গেল। ফোড়া এমন মারাত্মক আকার ধারণ করেছে যে দাঁত দুধ ধরে ব্যথা হয়ে গেছে, পুরো একেবারে পুরো এক চোয়াল ধরে ব্যথা হয়ে গেছে, আর ব্যথার ওষুধ খেতে হচ্ছে, পেইন কিলার খেতে হচ্ছে, মারাত্মক পরিমাণে ব্যথা হয়েছে, এমনই ফোড়া হয়েছে। এই দাড়িটা রাখার পর থেকে অলক্ষী, অপয়া, এটসেট্রা এটসেট্রা, যে যা যা বলে মানুষে, কাল, এই সমস্ত বেচুর লাইফে লেগে গেছে এই দাড়িটা রাখার জন্য। এই দাড়িটা যদি না রাখতো এরকমটা হতো না। হয়তো এই যে দাড়ি রেখেছে তার জন্যই হয়তো কিছু একটা হয়েছে, হতেই পারে, নতুবা হঠাৎ করে এরকম ফোড়া হবে কিসের জন্য? মুখে, মানুষের অন্য কোথাও ফোড়া হয় তাই না, মুখে এরকম ফোড়া হয় শুনেছো তোমরা? সরি তুমি না, তোমরা এরকম শুনেছো মুখে এরকম ফোড়া হয়? তো যাই হোক, বেচুর মুখে ফোড়া হয়েছে, সেই ব্যথার ঠেলাতেই আর কি জ্বর ঠর চলে আসছে। তো জ্বরটা নেই, তা বেচু ভাবছে কি করব, টাইম কাটছে না। আজকে কিন্তু বেচু বলেছে, মানে গতকালকে বেচু বলেছে যে সময় কাটছে না, যাই হোক, যাই কিছু করছি না কেন সেটাই ক্যামেরা বন্দি করি, নেশা হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। মাল্লুর এর নেশা, টাকার নেশা, বড় নেশা, সবচেয়ে বড় নেশা যদি কিছু থাকে টাকার নেশা। যে একবার টাকা ইনকাম করতে শেখে সে টাকা ছাড়া থাকতে পারে না, তাই না? তার মধ্যে যদি এইরকম ভাবে ঘরের কাজ দেখিয়ে, আশপাশ দেখিয়ে টাকা ইনকাম করা যায় তাহলে তো কেওয়াত কেওয়াত। তো বেচু বলছে টাইমটা পাস হচ্ছে না, অথচ বেচু কি বলতো, টাইমই পাই না, আমি সময়ই পাই না, এটা যে করবো আমি সময়ই পাচ্ছি না। মানে এই টোটাল কে কি করছে সেটা দেখানোতেই, সেটা দেখিয়েই ও টাইম পেত না। তো যাই হোক, তার জন্য আর কি ক্যামেরা খুলেছে, ভিডিও করছে, মায়ের কাজে হেল্প করছে, কন্টেন্টের জন্য সবকিছু করতে হয়, বুঝতে পারলে তো? তো তারপরে এই ফোড়া নিয়ে ডাক্তারের কাছে গেছে। এইবার ডাক্তার বলেছে যে এটা তো ফোড়া হয়েছে, এটা তো জট্ঠসা হয়নি, এটা ফোড়া হয়েছে, আর পেকে গেছে, পেকে গেছে, মুখও হয়ে গেছে, এটাকে ঠেলে গুতিয়ে বের করতে হবে। দেখো, এটা যদি ওর ক্লিন গাল থাকতো, মানে মুখ ভর্তি যদি দাড়ি না থাকতো, তাহলে বুঝতেই পারতো যে এটা পেকে গেছে। দাড়ির মধ্যে হয়তো মুখটা বুঝতেই পারেনি। হ্যাঁ, এরকম হয়, ছোট ফোড়া ছোট থাকতেই যদি মুখ হয়ে যায়, সেই ভেতর থেকে যদি ওই মানে যা মাল মশলা থাকে ওটাকে যদি টিপ দিয়ে বের করে দেওয়া যায়, তাহলে ফোড়াটা আর বাড়তে পারে না, ওটা ওই ভেতরে ওটা ইনফেকশন হয়ে যায়, সেই জন্যই ফোড়ার আকারটা বড় হয়ে যায়, বড় আকার ধারণ করে। কিন্তু সময় থাকতে যদি ওটাকে গেলে বের করে দেওয়া যায় তাহলে কিন্তু হয় না। আমার এরকম হয়, আমার তো পিম্পলের রোগ নেই, আমার এরকম হয় যে যদি ধরো পেটে গ্যাস হয়ে গেল, খুব লিভারে এফেক্ট করছে, তখন এরকম মুখ থেকে ফুসকুড়ি টাইপের বের হয়, খুব ব্যথা হয়। তখন দেখি আমি ছোট্ট যদি মুখ দেখি না, আমি টিপে টিপে সেটাকে বের করে দিই, যাতে করে ওই ব্যথাটাও সেরে যায় আর ওই ফোড়াটাও কমে যায়। নতুবা দেখবে ফোড়া বড় হয়ে গেলে সেই বিচ্ছিরি টাইপের একটা দাগ হয়ে যায় মুখের মধ্যে। তো আমি কি করি, ওরকম করি। আমার চোখে খুব আঞ্জনি হতো, এখন অতটা হয় না, আগে খুব আঞ্জনি হতো। এই চোখের ওপরের পাতা অথবা নিচের পাতায় দেখবে যে এই কূপগুলো থাকে না, যেই ছিদ্র দিয়ে আমরা যখন চোখ কান্না করি, চোখ থেকে জল বের হয়, ছিদ্র থাকে, সেই কূপের আশপাশ দিয়েই আঞ্জনিটা হয়। তো আমি এরকম করতাম, আগে তো বুঝতে পারতাম না, ফুলে ঢোল হয়ে থাকতো পাতা, কিন্তু তারপরে যখন দেখতাম যে আঞ্জনি হচ্ছে, ছোট্ট ফুসকুড়ি মতন, ওখান থেকেই গেলে দিতাম, তাহলে আর বড় হতে পারতো না। তো বেচু বুঝতে পারেনি, তাই দাড়িটা যদি না থাকতো তাহলে বুঝতে পারতো। বেচু, ওই দাড়ি রাখার জন্যই তোমার কাল। এই যে ফোড়া, এইটা হচ্ছে একটা বলে না খতরে কি সূচনা, মানে বিপদের সংকেত, এটা দিয়ে সবে শুরু হলো। এই দাড়ি তুমি যদি না কাটো, বা দাড়ি ওয়ালিকে যদি তুমি তোমার লাইফ থেকে ছেটে না ফেলে দাও,
এইরকম ফোড়ায় ফোড়ায় জর্জরিত হয়ে যাবে পুরো। বুঝতে পারলে? এটা হচ্ছে একটা সংকেত, আর সেটার কথা আমি বললাম, এটা আর কেউ বলবে না। এবার বলছে বলছে বন্ধুরা বলছে দে গেলে দি। হ্যাঁ গেলে দি, আমি ছুতে পারছি না আর টিপে টুপে বের করবে? ওরে বাবা, যারটা সে বোঝে। হ্যাঁ, ওর মা বলছে, মানে বেচুর মা বলছে তাহলে ডাক্তারই বের করে দিত। বেচু বলছে ডাক্তারের অত সময় নেই যে আমাকে তৈজুত করে বের করবে, ধরবে টিপে গেলে বের করে দেবে, আর আমার যে কি অবস্থা হবে। বলছে আমি যুদ্ধ করব, আমি যুদ্ধে নামবো, আমি খাওয়া দাওয়া করে নিই তারপরে আমি যুদ্ধে নামবো। কি ভয়! আমার একবার এরকম হয়েছিল, নাকের নাকেরটা বের করবো যে, মানে এই যে ভেতরে যে একটা প্যাচ মতন থাকে না, সেটা কিছুতেই খুলছিল না, আটকে গেছে, আর পুরো গোড়াটা ধরে ভেঙে গেছে। না আমি এই পাশ থেকে বের করতে পারছি, না আমি এই পাশ থেকে বের করতে পারছি। সেই পুরো নাক ঠাক লাল হয়ে একাকার অবস্থা, চোখ থেকে জল টল বেরিয়ে গিয়ে একাকার অবস্থা। এবার বর আসছে সামনে, মানে খুলে দেওয়ার চেষ্টা করছে। এবার আমি কিছুতেই সহ্য হচ্ছে না, আমার সামনে দাঁড়িয়ে আছে, ভালো লাগে না, খুব কঠিন পরিস্থিতি না, এমন সময় আসে নিজেকে হ্যান্ডেল করতে হয়। কেউ সামনে থাকলে সেটা যেন আরো বেশি জড়সড় লাগে। তারপরে আমি বরকে বললাম তুমি একটু সময়ের জন্য আমার সামনে থেকে সরো, বাইরে যাও, আমি না পারলে তারপরে ওই সোনার দোকানে যাব বের করার জন্য। তারপরে আমি কি করেছি, পুরো সহ একদম ওপর থেকেই টেনে বের করেছি। তখন তারপরে গিয়ে ওরে দেখালাম, এই দেখো এই পরিস্থিতি। এরকম হয় আমার যখন বমি হয়, আমার সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে, আমার বমি খুব রেয়ার হয়, খুব কম হয়, যদি হয় আমার সামনে কেউ থাকতে দিই না, আমার অস্বস্তি হয়। তো এরকম হয়, অনেকের ক্ষেত্রেই হয় যে একা ডিল করব। তো বেচুর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। এই গেল বেচুর কীর্তন। ঠিক আছে, এইবার আসি, বেচুর বাবা গতকালকে তার ভিডিওতে প্রথমে শুরুয়াতে স্থানীয় বাজার শেভ করতে যায়, কোথায় শেভ না, শেভিং না, ঢেঁড়স। এবার বেচুর বাবার কথা বলবি তো, যে শেভ করতে যায়, দন্ত সহকারে শেভ করতে যায়, শেভিং না। তো যেখানে যায় সেটা দেখালো। তার আগে একটা কবিতা বলল, কবিতা বলাতে ওস্তাদ, খুব সুন্দর কিন্তু কবিতা বলে, এটা কিন্তু মানতেই হবে। তো নিজের মেয়েকে নিয়ে কত সুন্দর কবিতা বলে বদনাম করেছিল, নিজের বৌমাকে নিয়ে কবিতা বলে কত সুন্দর ছন্দে ছন্দে বদনাম করেছিল, তাই না? ছন্দ মেলাতে ওস্তাদ। তারপরে যেটা দেখালো, সোনার খনি, আমি একটুখানি দেখেছি, কারণ ওইখান থেকে আমি পয়েন্ট পেয়ে গেছি, আর আমার কিছু দেখার ইচ্ছে ছিল না। এখন বেশ কয়েকদিন হলো আর কি, ওই মাস খানেক বা দুয়েক হয় তো হবে, যে উনি নতুন ঘরে থাকছে। মানে পুরানো ঘরই, ওটাকে যেহেতু দোতলা করা হয়েছে তা সেই অর্থে বলছি নতুন ঘর। তো সেখানে থাকছে। তার আগে কোথায় থাকতো? ওই লোহা লক্করের ঘরে, মানে ওই স্টোর রুম বলা যেতে পারে, ওটা স্টোর রুমে থাকতো। হাল দেখেছো? এমন না যে এটা এই 2 মাসে বা যে কয়দিন ধরে ওই ঘরটায় রয়েছে, মানে থাকার ঘরে রয়েছে, সেই ঘরটাতে থাকার জন্য এই ঘরের এই হাল না। যখন ওই ঘরে উনি থাকতো তখনও ওই ঘরের হাল এতটা খারাপ না হলেও খুব, মানে থাকার যোগ্য ছিল না, অথচ উনি সেই ঘরে থাকতো। বুঝতে পেরেছো? উনি সেই ঘরে থাকতো। আর বেচু তার মানে কৈফিয়ত হিসেবে কি দিয়েছিল, যে ঘর এভাবে ফাঁকা রাখতে নেই, ভুতুরে ঘরে পরিণত হয়। তাহলে এখন ওই ঘরে কে, কোন ভূত থাকছে? কিং ভূত, হ্যাঁ, না ব্রহ্মদত্তী, না শাকচুন্নি, হ্যাঁ, কে থাকছে, কারা থাকছে? এই একটা লজিক দেখিয়েছিল যে ফাঁকা ঘর রাখতে নেই, ঘর ফাঁকা রাখতে নেই, ভূতের ডেরা হয়ে যায়। তো ওই রকম একটা ঘরের মধ্যে এই বুড়ো থাকতো। তো যাই হোক, তো দেখাতে গেছে, গিয়ে কি দেখালো, হঠাৎ করে একটা হাড়ি দেখালো। তো সেই হাড়িতে আগে সোনার খনি ছিল, মানে বুঝতে পারছো? এখন আর ওই হাড়িতে কিচ্ছু থাকে না। তার মানে সোনার খনি মানে ওই হাড়ি ভর্তি সোনা গয়না ছিল। এটাই মিন করতে চাইলো কে? বেচুর বাবা। ওই হাড়িতে ভর্তি করা সোনার গয়না ছিল। আর সেই হাড়িটা কোথায় রাখা ছিল? ওই যে একটুখানি মাটি খোঁড়া রয়েছে না, ওইখানটায় পোতা ছিল। আমরা দেখেছি আগেকার দিনের লোকেরা এরকম ঘড়ায় করে ঘরের যা ধন সম্পদ, বিশেষ করে সোনা গয়না, এই সমস্ত
কোথায় রাখতো? মাটি খুঁড়ে ঘরের মেঝে একদম নিচে রাখতো, যাতে করে খুব সহজে, তখনকার দিনে এত সিন্দুক টিন্দুক ছিল না, এত কিছু ছিল না, তার জন্য মাটির নিচে খোদাই করে রাখতো। তো ঠিক আছে, তারাও আগেকার মানুষ, তার জন্য তারাও কি করবে? মাটি খুঁড়ে রাখবে। ওই হাঁড়িটা দেখে তোমাদের কোনো দিক থেকে মনে হয়েছে যে ওই হাঁড়িটা মাটির নিচে ছিল? মাটির নিচে একটা পাত্র, অ্যালুমিনিয়ামের পাত্র, যদি বছরের পর বছর আমি রাখি, কারণ একদিন দুদিনের জন্য তো রাখবে না, এটা পুরনো অভ্যাস, তাই বহুদিন ধরেই রাখবে। এতদিন ধরে যদি ধরো বছর দুয়েক, আমি বছর পাঁচেক বলছি, বছর পাঁচেক, মিনার বিয়ে হয়েছিল বছর পাঁচেকই বলছি, 5 বছর ধরে যদি একটা অ্যালুমিনিয়ামের পাত্র, কেন যে কোনো পাত্র মাটির নিচে রেখে দিই, তাহলে তার অবস্থা ওরকম থাকে, ওরকম ঝকঝকে থাকে, ওরকম পরিষ্কার থাকে। আর কত গয়না ছিল বেচুর মুখে, তো আমরা শুনেছি যে প্রথমের দিকে অবস্থা ভালো ছিল না, মা এটা সেটা করে অনেক কষ্ট করে কিছু সোনার গয়না বানিয়েছিল। তা কত সোনার গয়না ছিল যে অত বড় একটা হাড়ির মধ্যে সোনার গয়নাগুলো রেখেছিল? ভাবো তো, মানে কোনো মিল পাওয়া যাচ্ছে কি? কথার মধ্যে তো কোনো মিল নেই। অত বড় একটা হাড়ির মধ্যে কত সোনা গয়না ধরে, মানে মোহর, মণি, মুক্তা, হ্যাঁ, হীরারত্ন খচিত মণি মুক্তা সবকিছু রেখে দিয়েছিল, এরকম একটা ভাব। তো যাই হোক, যাই রেখেছিল, যাই ছিল তাদের কাছে অমূল্য। কিন্তু আমি এইটুকু ডাল রাখার জন্য নিশ্চয়ই এত বড় একটা গামলা ব্যবহার করব না। এইটুকু ডাল রাখার জন্য এইটুকু একটা পাত্র হলেই হয়ে যায়, বাটি টাটি হলেই হয়ে যায়। এটা একটা উদাহরণ দিলাম আমি তোমাদেরকে। তো এবার অত বড় একটা হাড়ি, যেইটুকু জায়গা মাটি খোঁড়া রয়েছে, ওইখানটায় কি থাকতে পারে? ওইখানটায় কি থাকা সম্ভব? আরো নিচে মানুষে কি এত লেভেলে রাখে? কে এত লেভেলে তো রাখে না, আরো ভিতরে রাখবে, আরো খোদাই করে আরো নিচে রাখবে, তাই না? তো দেখালো যে মনে হয় যেন মানে কুকুর বিড়ালেও যদি একটুখানি আঁচড়ায়, ওর থেকেও বেশি গর্ত হয়, যেরকম মানে খোদাই করা দেখলাম, মাটি খোঁড়া অবস্থায় দেখলাম। তো বোঝাতে চাইলো মানে যে আগে এর মধ্যে সোনা গয়না, সোনার খনি ছিল, এখন তো আর নেই। ওই জায়গার মাটিটা দেখতেই পাচ্ছ। আর বেশি কিছু বললাম না, আর বেশি কি বলবে? সারা পাড়ার লোকের কাছে বলে বেরিয়েছে। যখন কিনা তখনও পর্যন্ত বিষয়টা ওয়াইটিতে আসেনি, তার আগেই মিনা কিন্তু আমাদেরকে বলেছিল, প্রথম 2-3টে ভিডিও যে প্রথম করেছিল, সেইখানে মিনা কিন্তু বলেছিল যে পাড়ায় সবার কাছে বলে বেড়াচ্ছে যে আমি নাকি চোর, আমি নাকি গয়না চুরি করে নিয়ে এসেছি। এই কথা বলে কিন্তু মিনা কান্না করেছিল, মনে পড়ে তোমাদের? তো ওই গল্প প্রথমেই সারা পাড়াতে শোনানো হয়ে গিয়েছিল, বুঝতে পেরেছ? ভাবো, দীঘায় যখন গেল, এই গন্ডগোলের আগে মিনা যখন বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে গেল, তার পরপরই কিন্তু দীঘা গেছিল। তো সেই দীঘা যখন গেছিল, মিনা স্নান করতে যায়নি। বেচু কি করেছিল? সমস্ত টাকা পয়সাগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভরে তারপরে নিজের ওই প্যান্টের মধ্যে নিয়ে যাচ্ছিল। তাহলে যে ঘুরতে গেছে যে টাকা পয়সা নিয়ে, সেই টাকা পয়সা যদি সে নিজের কাজ ছাড়া না করে, তাহলে সোনার গয়না এমনভাবে রেখেছিল যে মিনা এক ঘর থেকে, ওই পরিস্থিতিতে যেই সময় কিনা ওর উপরে অত্যাচার হচ্ছিল বলে মিনা বলছিল, সেই সময় মিনা এক ঘর থেকে আরেক ঘরে গিয়ে মাটি খুঁড়ে গয়নাগাটি বের করে তারপরে সব নিয়ে চলে এসেছে। এটা সম্ভব? এটা হতে পারে? যে কিনা মানে ঘরে অশান্তি চলছে, নিজের সংসার ভাঙতে বসেছে, নিজের বউ অন্যের সঙ্গে চ্যাট করছে, সেই দিকে ধ্যান না দিয়ে টাকা ট্রান্সফার করছে, সেই বাড়ির থেকে নাকি সেই বাড়ির বউ নিয়ে এসেছে সবকিছু, তাই না? উপরে বসে যে যিনি আছেন তিনি দেখছেন, তিনি সবই দেখছেন, তিনি সব বুঝতে পারছেন। সেই কারণেই এরা এতই ভালো, এরা এতই সৎ, মানে বেচুর পরিবার এতটাই ভালো, এতটাই সৎ যে বৌদির আগমন ঘটেছে উপহার স্বরূপ। মানে মিনা এদের উপরে এত অত্যাচার করেছে, তাই চোখের জল, নাকের জল মোছানোর জন্য বৌদিকে পাঠিয়ে দিয়েছে এদের লাইফে। আর এতই মানে সৎ বাক্য মুখ থেকে বের করছে যে বেচুর মুখ ফেরে ফোড়া বেরিয়ে গেছে। এত এত সব মানে ভালো ভালো বাক্য, এত ভালো ভালো অ্যালিগেশন লাগাচ্ছে, মানে যুক্তিযুক্ত অ্যালিগেশন এমন লাগাচ্ছে যে বেচুর মুখ ফেরে ফোড়া বেরিয়ে গেছে।
তোমরা অনেকেই কমেন্ট করেছো যে বেচুর মুখে এচু কামড় দিয়েছে। কামড় দিলে কি আর ফোড়া হয়? তো চলো বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্তই রাখলাম। বিশেষ করে দুটো টপিক ভেরি ইম্পর্ট্যান্ট, প্রথমে যেটা সেন্সিটিভ টপিক, আর লাস্টের এই গয়না চুরির বিষয়টা, ঠিক আছে? মাঝখানে বৌদির ওই ছাদে এসে নাচ আর বেচুর মুখের ফোড়া, জাস্ট ফর ফান। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।